নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। সঙ্গে থাকছি আমি রিয়া। আজ আপনাদের জন্য রইল সাহিত্যিক শ্রীমতী প্রফুল্লময়ী দেবীর কলমে গল্প নারীর ভাগ্য। শুনতে থাকুন। পিতা তারাকান্তবাবু পুত্র নিশিকান্তের পরিবার ঘরে ঢুকিয়া গম্ভীরভাবে বলিলেন, আর তো দেরি করা চলে না নিশি, তোমার মার প্যানপ্যানি দিন দিন বেড়েই চলেছে। নিশি রোমানল একখানি টেবিলের উপর রাখিয়া জিজ্ঞাসুভাবে পিতার দিকে চাহিয়া বলিল, কিসের দেরি বাবা? শীতকাল। তারাকান্তবাবু গায়ের কাপড়খানি টানিয়া গায়ে দিয়া খাটের উপর বসিয়া বলিলেন, আর কিসের দেরি বাবা? মাধুরী যে মস্ত বড় হয়ে পড়েছে দেখছ না? এই মাঘ মাসে 14 পূর্ণ হয়ে 15তে পড়বে। বিদেশে আছি তাই রক্ষে, নইলে যে বাড়ন্ত মেয়ে, দেশ হলে একদিনে এক ঘরে করত। দাদা তো ফিরেও তাকান না। নিশি ঈষৎ হাসিয়া বলিল, যত বড় ভাবছেন বাবা, মাধু তত বড় হয়নি কিন্তু। ওটাতে আমাদের সংস্কারও আছে খানিকটা। 12 বছরে যদি বিয়ে না দেওয়া গেল, আমরা নিজেরাই মনে করি মেয়েটা যেন হাতি হয়ে উঠেছে। পাড়াপড়শি বলবে তাতে আর কথা কি। বেশ পড়ছিল, স্কুলও ছাড়িয়ে দিলেন। অন্য সময় হইলে পিতা বর্মা সিগারেট ধরাইয়া এই বিষয় লইয়াই মস্ত তর্ক জুড়িয়া দিতেন, এবং যতক্ষণ সেই তর্কের আদিম বস্তু মাধুরী আসিয়া খুলল তা তোকে একরূপ টানিয়া অন্য বিষয়ে মনঃসংযোগ না করাইত, ততক্ষণ তর্ক কিছুতেই থামিত না। কিন্তু আজ আর তিনি তর্কের দিকে না গিয়া বলিলেন, না, ও বেশ হয়েছে, 4th ক্লাসেই স্কুল ছাড়ানো উচিত ছিল। যাগ্গে, যা হয়েছে বেশ হয়েছে। অঘ্রাণের শেষেই এবার কনকনে শীত পড়েছে। আমারও সর্দি কাশিটা যাচ্ছে না। তা না হলে বুঝতে পেরেছ নিশি, আমি নিজে গিয়েই সম্বন্ধটা ঠিক করে ফেলতুম। নিশি বলিল, অকুলীন যে, জ্যাঠা মহাশয়ের কি পছন্দ হবে? তারাকান্তবাবু শুইয়া ধূম্রপান করিতেছিলেন। বলিলেন, তার কথা ছেড়ে দাও, গরজ তো তার নয়, আমাদের। আমি বলি, একদিন পরে বড়দিনের ছুটি আরম্ভ হবে, তুমি গিয়ে দেখে শুনে ঠিক করে এসো না। মাধুরীর সেদিনকার তোলা ফটোটাও নিয়ে চলে যাও। নিশি সোৎসাহে বলিল, বেশ তো, আমারও এই অকেশনে ঢাকা বেরিয়ে আসা হবে। আচ্ছা, আমি মার সঙ্গে পরামর্শ করে আসি গে। নিশিকান্ত বাড়ির ভিতরে গেল। তাহার জননী ভাড়ার ঘরে বসিয়া বধূ সুমতির সাহায্যে ভাড়ারের হাঁড়ি কুড়িগুলি রৌদ্র হইতে ঘরে আনিয়া ঝাড়িয়া পচিয়া রাখিতেছিলেন। উপরে বসিয়া মাধুরী তাহার পিতা তারাকান্তবাবুর জ্যেষ্ঠ ভ্রাতা অন্নদাবাবুকে মেঘনাদবধ কাব্য পড়াইয়া শুনাইতেছিল। বালিকার কোমল কণ্ঠে উচ্চারিত মধুসূদনের মধুর কবিতাবলী নিশিকান্তের কানে যেন মধু বর্ষণ করিতেছিল। নিশিকান্ত ভাড়ারে ঢুকিয়া বলিল, মা জননী। মাতা বলিলেন, কেন বাবা, এখন খেতে দেব? আসন দেও তো বৌমা। সুমতি একটু ঘোমটা টানিয়া আসন পাতিয়া দিল। আসনে বসিয়া নিশি বলিল, না মা জননী, এখন খেতে আসিনি, মাধুরীর বিয়ের পরামর্শ করতে এসেছি। এমন মেয়ে
জ্যাঠামশাই পাড়া গেঁয়ে দোজ বরে দিতে চাইছেন। মা জননী এক মুখ হাসিয়া কতগুলি বড়ি কৌটায় তুলিতে তুলিতে বলিলেন, এর চেয়ে ভালো আর কোথায় পাচ্ছ নিশি? কুলিনের ঘরের ভালো বরের যে বড্ড দাম। 25 বছরের ছেলে, তাহার আর দোজ বরে কি? নিশি বলিল, ঢাকার ছেলেটি মন্দ কি? মাতা বলিলেন, মন্দ হবে কেন, সবই তো ভালো। কিন্তু তোমার জ্যাঠামশায়ের যে অকুলিনের বেজায় আপত্তি। শেষ সন্তান, তার ইচ্ছার বিরুদ্ধে তো আর বিয়ে দিতে পারবে না। মিছিমিছি ঢাকায় গিয়ে কি হবে? নিশি বলিল, তাতে ভাবিয়ে দিলে যে? নিশি যখন 1.5 বছরের শিশু তখন গর্ভধারিণীকে হারাইয়াছিল। 2 বছর বয়সে বিমাতা ওরফে মা জননীকে পাইয়া মায়ের অভাব একেবারেই ভুলিয়া গিয়াছিল। বিমাতা বলিয়াই হয়তো নিশিকে চিরদিনই পুত্রবৎ স্নেহ করিতেন। মাতা পুত্রে সংসারের পরামর্শ হইতে কলেজের স্ট্রাইক পর্যন্ত সমস্ত কাজের ও অকাজের কথাবার্তা হইত। নিশিকান্তের জ্যাঠাইমা যখন বহু সন্তানের মধ্যে মাধুরীকে 3 মাসের শিশু রাখিয়া ইহলোক হইতে বিদায় নিলেন, তখন নিশির মা জননী তাহাকে বুকে তুলিয়া নিয়া তাহার যে সন্তান হয় নাই সেজন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। হায় রে, যে বুকের রক্ত দিয়া মানুষ করিতে হয় তার তো তাই নাই। তবু মাধুরীকে নানা কৃত্রিম উপায়ে বুকের দুধের অভাব বুঝিতে দেন নাই। অনেক বড় হইয়া মাধুরী বুঝিয়াছে যে সে কেন মাকে বলে মা আর বাবাকে বলে কাকা। অন্নদাবাবুকে লোকে বলিত একটু বাতিকের ছিট আছে। বস্তুত সেটা অনেকটা সত্য। তাহার উপার্জন যে কত ছিল তাহা কেহই জানিত না। জীবন ভোর পোস্ট অফিসে চাকুরি করিয়া তিনি নিজের ব্যতীত পরিবারের অন্য সংস্থান করিতে পারেন নাই, অথচ কোনো বদ খেয়ালও ছিল না। পরিবার পালন করার কাজটি ছিল ছোট ভাইটির। এই পরস্পর বিরুদ্ধ স্বভাব পরিণত বয়স্ক ভাতৃযুগলের মধ্যে মনের অথবা মতের কোনোই ঐক্য ছিল না। 2টি মেঘের ঘর্ষণে অগ্নুৎপাত সচরাচর নাও হইতে পারে, কিন্তু তাহাদের দুজনের দেখা হইলেই বাক্যালাপ ব্যাপারটি কলহে পর্যবসিত না হইয়া যাইত না। ইদানিং অন্নদাবাবু ভ্রাতার উপর রাগ করিয়া বারাসাত গিয়াছিলেন। দুষ্ট লোকে বলিত সেটি তাহার বুদ্ধিমত্তার পরিচয়, কেননা নিকটে থাকিলেই মাধুর বিয়ের পণের টাকা ভাইটি তাহার কাছ থেকে আদায় করিতে কতক্ষণ। শেষমেশ নিশিকান্ত মেদিনীপুরে গিয়া জ্যাঠামহাশয়ের পছন্দসই সেই কুলীন পুত্র সুখময় রায়কে দেখিয়া আসিয়া পিতাকে বলিল, এটা তো একরকম ঠিক করে এসেছি। ছেলেটি সেটেলমেন্টে ঢুকেছে, শিগগিরই কানুনগো হবার আশা আছে। কথা শেষ হইতে না হইতে জ্যাঠামশাই মাধুরীকে দেখিতে আসিয়া উপস্থিত হইলেন। ঢাকার ছেলেটির কথা শুনিয়া তিনি জ্বলিয়া উঠিলেন। তোকে পই পই করে বারণ করছি তারা, তুই মাধুর বিয়েতে সরদারি করতে আসিস না। কে তবে করবে দাদা? তুমি তো ফিরেও চাও না, মেয়ে তো এখন ছোট নয়, সরদারি কাজেই যে করতে হয়। আহা হা, মার পড়ে না পড়ে মাসি, ঝাল খেয়ে মরে পাড়া পড়শি। এও হয়েছে তাই। বড় মেয়েটাকে অকুলিনে বিয়ে দিয়েছিলি, বেশ হয়েছে, মেয়ে মরে আমার লজ্জা ঘুচিয়েছে।
তারাকান্তবাবু শান্তস্বরে বলিলেন, তাই তো দাদা, রাজার ঘরে তাকে দিয়েছিলেন, ভাগ্যে সইল না। মাধুকে কুলিনে হাভাতা ঘরে দেবে এই তোমার মত তো? মেয়েটা না খেয়ে মরুক। না খেয়ে মরবে কেন? যত অলক্ষণে কথা। না খেয়ে মরবে না তো কি কুল ধুয়ে জল খাবে? এত পয়সা খরচ করে লেখাপড়া শিখিয়েছি, এখন বেনা বনে এই মুক্ত ছড়াই। যেমন মেয়ের ভাগ্যি তেমনি তো বাপের মতি হবে। তুই চুপ কর হতভাগা, আমার মেয়ে আমি যা খুশি করব, আমার সঙ্গে বলতে আসিস না। উত্ত্যক্ত হইয়া তারাকান্তবাবু রুক্ষস্বরেই বলিলেন, বটে, তা বেশ, আমার বাসায় বসে নয়, বারাসাতে গিয়ে যা খুশি করোগে, নয়তো দেশের বাড়ি পড়ে আছে। অন্নদাবাবু লাফাইয়া উঠিলেন, এক্ষুনি চললুম, দে আমার মেয়ে দে। মেয়ে যায় তো এখনই নিয়ে যাও না। মাধু, ও মাধু। নিশিকান্ত ঠোঁটের হাসি ঠোঁটে চাপিয়া অতি কষ্টে গাম্ভীর্য বজায় রাখিয়া তাহার সঙ্গে সঙ্গে অন্দরের অভিমুখে চলিল। মাধু খেতে বসেছে জ্যাঠামশাই, আপনিও ঝপ করে চান করে নিন, তারপর সম্বন্ধের কথা বলবো সব। না, এখনই যাব। তোর বাবা আমাকে গরিব বলেই তো অপমান করেছে। বৌমাকে বলগে আমি মাধুকে নিয়ে যাব, তোদের বাড়ির দাসী বৃত্তি করতে আর এখানে রেখে যাব না। বলিতে বলিতে জুতা জামা পরিতে পরিতে ভিতরে গিয়া দেখিলেন মেয়ে সত্য সত্যই খাইতেছে। নিশির মাতা তার পাতে চিতলের কোল ভাজা ফেলিয়া দিয়া বলিলেন, আস্তে আস্তে খাস রে মাধু, কোরমা নামলো বলে। রবিবার, একটু ভালো মন্দ আহারের ব্যবস্থা হইত। ক্রুদ্ধ জ্যাঠামশায়ের সাড়া পাইয়া বধূ সুমতি তৈল গামছা হাতে লইয়া সম্মুখে আসিল। জুতা জামা এক প্রকার জোর করিয়াই কাড়িয়া লইল। তিনি একবার মুখে বলিলেন, না মা না, আমি মাধুকে নিয়ে এখনই চলে যাব। সুমতি তৈল মাখাইয়া দিতে দিতে স্নিগ্ধ স্বরে বলিল, তা বই কি, যাবেন বই কি। মা বললেন, আপনি এলেন বলে তিনি নিজে কোরমার গলদা চিংড়ি কফি দিয়ে রাঁধলেন। তাড়াতাড়ি চান করে নিন, ভাত কটা জুড়িয়ে যাবে নইলে। বলা বাহুল্য, বৃদ্ধ নির্বিকার ভাবে স্নান আহার শেষ করিয়া উপরের ঘরে বিশ্রাম করিতে গেলেন। তখন ভ্রাতুষ্পুত্র তাহাকে বুঝাইল, কুলিনের ঘরেই বিয়ে হবে, আপনি মাত্র 1500 টাকা পণের দরুন জোগাড় করুন, আর সব আমরা চালাব। দুইটি বৃদ্ধ যে কলহটিকে বর্ষার মেঘের মতো নিবিড় করিয়া তুলিয়াছিলেন, ভাতৃবধূ তাহার পাকপাত্রের মায়ামন্ত্রের প্রভাবে তাহাকে শারদাকাশের সুশুভ্র অভ্রখণ্ডের মতোই লঘু করিয়া গগন প্রান্তে ভাসাইয়া দিলেন। অন্নদাবাবু বলিয়া গেলেন, আমি 2-1 দিনের মধ্যে এই টাকাটা নিয়ে আসব। 14ই মাঘ তো দিন, ঢের দেরি আছে। অন্নদাবাবু সেই যে পলাইলেন, আর 14ই মাঘ বিবাহের দিন আসিয়া উপস্থিত হইলেন। তাহার অপেক্ষায় কোনো কাজই বাকি ছিল না। কাজেই তিনি শোরগোল করিয়া এঘর ওঘর করিয়া নিমন্ত্রিত নিমন্ত্রিতাদের জানাইতে লাগিলেন, মাধুর বিয়ের পণের টাকা আমি এনেছি। কিন্তু নির্জনে ভ্রাতার হাতে 80টি টাকা দিয়া বলিলেন, এর বেশি ধার পেলুম না। তারাকান্তবাবু যদিও এই আত্মসর্বস্ব ভ্রাতাটিকে ভালো করিয়াই চিনিতেন, তথাপি আশা করিয়াছিলেন এই শেষ সন্তান এবং একমাত্র বাৎসল্যের আধার,
ইহার বিবাহে অন্তত ৩০০ টাকা দিবেনি। এখন ৮০টি টাকা গুনিয়া দেখিয়া তাহার সর্বাঙ্গ জ্বলিয়া উঠিল। একবার মনে হইল টাকাটা দাদার গায়ে ছুঁড়িয়া ফেলিয়া বলেন, বেরো আমার বাড়ি থেকে, আমি একাই মাধুর বিয়ে দেব। কিন্তু আত্মীয় স্বজনে বাড়ি ভরা, বিশেষ এখনো বিবাহ হয় নাই। দাঁতে ঠোঁট চাপিয়া টাকা কয়েকটি পুত্রের হাতে দিয়া বলিলেন, এই নাও নিশি, তোমার জ্যাঠামশাই মাধুর বিয়েতে ভিক্ষে দিয়েছেন, আজ রাখো, কাল ফিরিয়ে দেব। অন্নদাবাবু টাকা ভিন্ন আরও একটি উপকার ভ্রাতার করিয়াছেন। তাহার দেশ হইতে 2টি বিধবা জাতি সম্পর্কে ক্ষুল্লতাত পত্নীকে মেয়ের বিবাহ দেখাইতে অনেক মাথার দিব্য দিয়া আনিয়াছেন। তাহারা আসিয়াই তারাকান্তবাবুর প্রদত্ত দান সামগ্রী ও কন্যার অলঙ্কার দেখিয়া নাক সিটকাইতে লাগিলেন। পাগল হোক যাহাই হোক, এতগুলো টাকা অন্নদা তারার হাতে দিয়েছে। তারা তো কই দান সামগ্রী তেমন দেয়নি। ৮০০ টাকার গয়না দিলেও তো কেমন হতো। আহা, মেয়েটার মা নেই, কি যে করে এরা। ছোট বউ তো ছেলে মানুষ, কি মানুষই ছিল বড় বউ। এই কথাগুলি অনর্গল বলিতে লাগিলেন। বিবাহের গোলে বিশেষ এই আচার নিষ্ঠা পরায়ণা নবাগতাদের আহারের আয়োজনে সুমতি ও গৃহিণী নিতান্তই ব্যস্ত ছিলেন। তাই ইত্যাকার টিকা টিপ্পণী শ্রবণ করিয়া তাদের কর্ণকুহর তৃপ্ত হইতে পারিল না। কিন্তু তারাকান্তবাবু আভ্যুদয়িক কার্যে ব্যাপৃত থাকিয়াও হিতৈষীগণের সুধামাখা বাক্য শুনিতে লাগিলেন। শুনিয়া একবার সমীপবর্তী ভ্রাতার প্রতি দৃষ্টি নিক্ষেপ করিলেন মাত্র। তারাকান্তবাবু বিএ পাস করিয়া কলিকাতায় একটি স্কুলে মাস্টারি করিতেন। তাহাতে মাহিনা ১০০ টাকা আর টিউশনি করিয়া ২৫ টাকা পাইতেন। ছেলে পড়াইয়া নিজের সংসার চালাইয়া হাতে বড় বেশি কিছু থাকিত না। নিজের মেয়ে নাই, তথাপি ভ্রাতুষ্পুত্রের দিকে চাহিয়া তিনি প্রতি মাসের প্রথমেই ১০ টাকা পোস্ট অফিসে রাখিয়া আসিতেন। মাধুরীকেও তিনি বেথুন স্কুলের 2nd ক্লাস পর্যন্ত পড়াইয়াছিলেন। এখন সেই ৫০০ টাকা উঠাইয়া এবং কিছু ধার করিয়া মাধুরীর বিবাহের ত্রুটি হইতে দিলেন না। যথা সময়ে নির্বিঘ্নে মাধুরীর বিবাহ হইয়া গেল। বাসী বিবাহের দিন রাত্রে মাধুরীর শ্বশুরবাড়ি হরিপুরে আসিয়াছিল। বধূ দেখিয়া শাশুড়ি ও কুটুম্বিনীগণ যত তুষ্ট হইয়াছিলেন, শ্বশুরালয় দেখিয়া বেথুন স্কুলের পুরস্কার প্রাপ্তা ছাত্রী মাধুরীলতা তত সন্তুষ্ট হইতে পারিলেন না। ঘোমটার ভিতরে মনে মনে ভাবিতেছিল, মাগো মা, কাকামুনি যেন আমায় বনবাস দিয়েছে। বইতে পড়তেম পাখি ডাকা, ছায়ায় ঢাকা। রবিবাবুর পল্লীবাটিটি ভালো লাগে, চোখে দেখে। বিশেষ বড় হয়ে থেকে কি ওসব ভালো লাগতে পারে? বিকেলবেলা বেড়াতে বেরুলে বাঁশ, বাবলা, খেজুর গাছের পাতের আড়ালে অস্তগামী সূর্যের রক্ত আভা দেখতে মন্দ নাও হতে পারে। কিন্তু সন্ধে হতে না হতে, ওরে বাপরে, কি ভীষণ ঝিঝির ডাক! দুত্তর কবির ঝিল্লি মুখরিত সন্ধ্যা। এর চেয়ে কলিকাতার মটরের প্যাঁপু, ট্রামের ঘড়ঘড় অনেক ভালো। সে যাত্রায় অল্প কয়েকদিন থাকিয়া বেচারার ভাড়া কাটিয়া গেল। নিশি আসিয়া জামাই সুখময় ও মাধুরীকে কলিকাতায় লইয়া গেল।
সুখময় সেখান হইতে কার্যস্থানে চলিয়া গেলেন। কিন্তু মাস দেড়েক পরেই মাধুর শ্বশুরের অসুখের সংবাদ পাইয়া নিশিকান্ত আবার শাস্ত্রনয়না মাধুরীকে মায়ের স্নেহের কোল হইতে নিয়া শ্বশুর বাড়ি রাখিয়া আসিল। আসিবার সময় সুখময়ের মাকে বলিল, আপনি এখন মাধুর মা। অল্প বয়সে মা মারা যাওয়াতে আমরা ওকে ঘরের কাজকর্ম কিছুই শেখাইনি, আপনি ওকে শিখিয়ে নেবেন। এতদিন লেখাপড়া নিয়েছিল কিনা তাই আমরা, বুঝতে পারছেন, ইত্যাদি। তিনিও, তা হোক, শিখিয়ে নেব বই কি, ইত্যাদি বলিয়া নিশিকে বিদায় দিলেন। নিশির কথাটি যে শুদ্ধ বিনয়োক্তি নয় তাহা তিনি 2-1 দিনের মধ্যেই বুঝিয়া লইলেন। সংসারের 2-1টি কাজ ধীরে ধীরে নববধূর হাতে দিতে লাগিলেন। ঘরে ঝি চাকর ছিল না। তাহার মধ্যম বধূ সুরমা সংসারের সমস্ত কাজই করিত। তাহার কার্য নিপুণতা দেখিয়া মাধুরী মনে মনে অবাক হইয়া যাইত। সেদিন সকালবেলা মাধুরীর কনিষ্ঠ দেবর জ্যোতির্ময় মাছের চুবড়িটি মাটিতে রাখিয়া হাঁক ছাড়িল। মেজ বৌদি, জলদি করো, বড় খিদে পেয়েছে, দেরি হলে আজ আর ভাত খাবো না। সুরমা রাঁধিতেছিল। সে মাধুরীকে বলিল, ছোটদি ভাই, তাড়াতাড়ি আমাকে 2টো মাছ কুটে দাও না, নইলে ছোট ঠাকুরপো এসে আজ হাঁড়ি কুড়ি চুরমার করবে। মাধুরী সে কথা অবিশ্বাস করিল না। সে দেখিতেছিল দুরন্তপনায় তাহার ননদ দেবরের জুড়ি মেলা ভার। সে তাড়াতাড়ি মাছ ও বটি নিয়া মাছ কুটিতে বসিল। কিন্তু 10 মিনিট ধরিয়া চিন্তা করিয়াও জীবন্ত কৈমৎস্য ছেদনের প্রণালী আবিষ্কার করিতে পারিল না। অবশেষে বটির উপর বসিয়া কাঁদিয়া ফেলিল। ওদিকে 10 বছরের বয়সেই ডাকাত আখ্যাধারী জ্যোতির্ময় ওরফে জ্যোতি ছোট বোন ননীকে লইয়া স্নানের ঘাটের পথে যাইতে যাইতে আরও একবার পাকের তাড়া দিতে আসিয়া নতুন বৌদির ভাবখানা দেখিয়া প্রথমে বিস্মিত হইল। 1 মিনিটেই প্রকৃত ব্যাপার বুঝিয়া সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। ও মেজ বৌদি, মজা দেখবে, এসো, এসো না এদিকে। নতুন বৌদি মাছ কাটতে জানে না, লজ্জায় বসে কাঁদছে। হয়েছে মশাই, হয়েছে, এ তো আর ক্লাস প্রমোশন নয় যে রাত্রির জেগে পড়া মুখস্থ করলেই হলো, এতে বিদ্যে লাগে। সত্যি বৌদি, তোমার মহাকালী পাঠশালায় পড়াতে পারেনি, সেখানে নাকি রান্না বান্নাও শেখায়। মাধুরী লজ্জায় ঘৃণায় যেন মরিয়া গেল। ছোট মার উপরে যত রাগ হইতে লাগিল। কেন তাকে আদর করিয়া ঘরের কাজকর্ম শেখায় নাই? এমনি করিয়া দিনের পর দিন খোঁচা খাইয়া মিষ্ট অনুযোগ শুনিয়া মাধুরী একে একে সকল কাজই শিখিয়া লইল। দরিদ্র গৃহস্থের গৃহস্থালিতে সারা দিনই কাজ, সন্ধ্যার পর আহার আনতে অবসর। সেই সন্ধ্যাটি তাহার কাছে আগে যতই বিভীষিকাময় ছিল, এখন অনেক সরস হইয়াছে। কেননা এই উল্টো রাজার দেশে সন্ধ্যাবেলায় ডাক আসে। দাদা, বৌদি, ছোট মা, কাকামণি প্রায় প্রতিদিনই তাহার কাছে পত্র লিখিয়া থাকেন। দিনের কর্মশ্রান্ত দেহ মন সন্ধ্যাবেলার সেই অমৃত প্রলেপে যেন জুড়াইয়া যাইত। কিন্তু সম্পর্কে ছোট অথচ পূর্বে বিবাহিতা এই জাতির সহিত মাধুরী ভালো করিয়া মিশিতে পারিল না। দেবর সুধাময় পত্নীর কাছে প্রতিদিনই প্রায় সুদীর্ঘ পত্র লিখিত।
সে কলিকাতায় থাকিয়া বিএ ক্লাসে পড়িতেছিল। কিন্তু মাধুরীর কাছে পত্র লেখা সুখময় আবশ্যক বিবেচনা করিত না। একদিন সুরমা ৫-৬ পৃষ্ঠাব্যাপী পত্র পাইয়া রান্নাঘরে বসিয়া পড়িতেছিল। মাধুরী মৃদু হাসিয়া ক্ষুদ্র পরিহাস করিয়া বলিল, বাপরে ছোটদি, চিঠি তো নয়, এটি যে প্রবন্ধ। সুরমা অর্থপূর্ণ বক্র হাসি হাসিয়া বলিল, প্রবন্ধই বটে, তুমি তার কি বুঝবে ভাই। মাধুরীর বুকের ভিতরটা যেন ছাদ করিয়া উঠিল। বুঝিবে না? মাধুরী বুঝিবে না? কেন? সেও তো মূর্খ নয়। সুরমা যেন তাহার গূঢ় অভিমানের ভাবটি বুঝিতে পারিয়াই আবার বলিয়া উঠিল, লেখাপড়া জানলে কি হয় দিদি? স্বামীর সোহাগ পেতে বরাত চাই, নইলে রূপও তো আছে, বিদ্যেও তো শুনি সরস্বতী, তবু বট ঠাকুরের মনে ধরেনি কেন? তদবধি মাধুরী নিজেকে জোর করিয়া সুরমার নির্জন সহবাস হইতে দূরে রাখিতে চেষ্টা করিত। অবসরের সময় বরং দেবর ননদদের লেখাপড়ায় সাহায্য করিত, ঠাট্টা শুনিত, ঠাট্টা করিত, তবু স্বামী সোহাগিনীর সমালোচনার মধ্যে যাইত না। শাশুড়ি যে যখন তখন পাড়াপড়শির কাছে বড়বধূর বিদ্যের ব্যাখ্যা করিতেন, শ্বশুরও যে বড় বৌমার সেবার পক্ষপাতী হইয়াছিলেন, সেটা পল্লী দুহিতা অশিক্ষিতা সুরমার বড় হিংসার কারণ হইয়াছিল। জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠালের তত্ত্ব লইয়া অন্নদাবাবু মেয়েকে নিতে আসিয়াছিলেন, কিন্তু সুখময়ের আসার কথা ছিল বলিয়া বৃদ্ধ রসিকবাবু বৈবাহিককে একাই ফিরাইয়া দিলেন। অন্নদাবাবু একে রসিকবাবুর বাড়িতে মেয়েকে দিন রাত কাজ করিতে দেখিয়া চটিয়াছিলেন। তারপরে মেয়ে না পাইয়া অগ্নিশর্মা হইয়া ফিরিয়া গেলেন। সুখময় ছুটি পাইল না। সুধাময় ভ্রাতাকে দেখিয়া বাড়িতে আসিল। মাধুরী তাহাদের প্রেমের অভিব্যক্তি দেখিয়া মাঝে মাঝে বুঝিত, তাহার জীবনে আর সব পাইয়াছে, কিন্তু যে জিনিসটি, যে পরশকাঠিটি পাইলেই জীবনের সকল অভাব পূর্ণ হয়, সব লোহা সোনা হইয়া যায়, সে তাই পায় নাই। তাই সব পাইয়াও সে বঞ্চিতা, দুঃখিনী হইয়াছে। দুপুরে সুধাময় শুইয়া ভূদেব গ্রন্থাবলীর পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে ঘুমাইবার চেষ্টায় ছিল। সুরমা ধীরে ধীরে ঘরে ঢুকিয়া স্বামীর মুখে 2টি পান গুঁজিয়া দিয়া পাখা হাতে লইয়া বিছানায় বসিল। ও, তুমিও ওই ঘোড়ার ডিম পড়ছ? না আছে গল্প, না আছে কিছু? সুধাময় হাসিয়া বলিল, তুমিও মানে? আর কেউ পড়ে নাকি? পড়ে না আবার? আমাদের মাস্টারনি পড়ে যে, তাঁরই তো বই। সুধাময় জিজ্ঞাসা করিল, মাস্টারনি কিরকম? তাও জানো না? একদিন এসেছ, ছোটদি দুপুরে ঠাকুরপো আর ননিকে পড়ায় কিনা, তাই তারা ওকে মাস্টার বলে। তা তুমি একটু লেখাপড়া শিখলেই তো পারো সুরমা। আমার বয়ে গেছে ছোটদির কাছে শিখতে। ছি সুরমা, তুমি জানো না উনি ভালো লেখাপড়া শিখেছেন। তুমি বোধহয় ওর সঙ্গে ভালো করে মিশে কথা কও না, তাই বৌদি যেন সর্বদাই একটু বিষণ্ণ। না গো না, বট ঠাকুর মোটেই চিঠিপত্তর লেখেননি কি না? ও তো বিদুষী বিদ্যেভূষিতে,
অথচ 5-6 পৃষ্ঠা চিঠি আসে মুখ্য আমার কাছে। মানিনীর মানে ঘা লেগেছে বোধ হয়। সুধাময় কহিল, তা হবে, লেখাপড়া শিখেছেন, একটু সেন্টিমেন্টাল হতেই পারেন। আচ্ছা, বৌদি তোমার কাছে সে কথা নিয়ে দুঃখ করেছেন নাকি? সুরমা এবার রাগিল। খালি বৌদি আর বৌদি, অত পছন্দ হয়েছিল তো নিজে বিয়ে করলেই হতো। সুধাময় হাসিয়া কহিল, এক রামে রক্ষা নেই, আবার বিয়ে, তবেই হয়েছে। কিন্তু সুরমা, মেয়েরা বড্ড হিংসুক। কোথায় দাদা ও বেচারার খোঁজ খবর নেন না বলে দুঃখ করবে, না আমি দুটো জিজ্ঞাসা করতেই মুখখানা অমন কালো আর ভারী করলে? লেখাপড়া না শেখার অশেষ দোষ, বুঝলে তো। এবার সুরমা রাগ করিয়া উঠিয়া চলিয়া গেল। সুধাময় হাসি মুখে তাস খেলিতে বাহির হইল। কিন্তু তাহার মনে ভ্রাতার ব্যবহারে একটা সন্দেহ জন্মিতেছিল। কয়েকদিন পরে সুধাময় পিতাকে বলিল, বাবা, দাদার একা একা বড় কষ্ট হয় দেখে এসেছি, নিজে রেঁধে খান। আমি বলি কি, বৌদিদি ননিকে নিয়ে সেখানে গিয়ে থাকুন। রসিকবাবু নিতান্তই ভালো মানুষ, তিনি বলিলেন, তা বটেই তো, কষ্ট হচ্ছে বই কি, তা এক কাজ করো সুধা, তুমি বৌমাকে বাপের বাড়ি রেখে এসো। দেব বলেছি ভদ্রলোককে কিনা, মাসখানেক পরে ননিকে নিয়ে সুখের কাছে ওদের রেখে এসো। মাতাও তাহাতেই সন্তুষ্ট হইয়া রাজি হইলেন। আহা, বাছা আমার একা থাকে, কি খায় না খায় কে জানে। হায় রে মায়ের প্রাণ। মাধুরী শুনিল তাহাকে মেদিনীপুরে যাইতে হইবে। শুনিয়া যেন অভিমানিনীর সমস্ত দেহ মন বাঁকাইয়া বিদ্রোহী হইয়া বসিল। ছি ছি ছি, তিনি তো ডাকেন নাই, হয়তো তাহাকে তাহার মনেই ধরে নাই, তাই অমন নির্বিকার উদাসীন ভাব। তবু সে যাচিয়া তাহার কাছে যাইবে? এদিকে সুরমা মুখের হাসিতে মনের হিংসার বিষ লুকাইয়া বলিল, লোকে বলে মেঘ না চাইতেই জল, ছর্দির হয়েছে তাই। যাই বলো ভাই, ডবল প্রমোশন পেয়েছ। মাধুরী কলিকাতায় গেল। 5 মাস পরে যেন বন্দী আলোকের মুখ দেখিল। কাকা বলিলেন, রোগা হয়ে গিয়েছ মাধু? মাধু বলিল, না কাকা, রোগা হইনি, মনটাই শুধু কেমন করত। তারাবাবু হাসিয়া বলিলেন, 2 বছর পরে আমার এই মাটির মতো হবে মা, বুড়ো বাপ নিতে এলে আসতে চাইবে না। মাধু সজোরে মাথা নাড়িয়া বলিল, কখনো না, বৌদিদিটা খাঁটি পাথর, মায়া মমতা নেই, ও শুধু তোমাকে আর ছোট মাকেই ভালোবাসে। পরস্পর বিরুদ্ধ কথা শুনিয়া মা ও কাকা দুজনেই হাসিয়া উঠিলেন। ইতিমধ্যে অন্নদাবাবুর রঙ্গস্থলে প্রবেশ। ভাতৃবধূ ভিতরে পলাইলেন। তিনি মাধুকে দেখিয়াই বলিয়া উঠিলেন, মাধু এলি? বেশ, তোর কাকার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, এর চেয়ে হাত পা বেঁধে জলে ফেলে দিলেই তো হতো। তারাকান্তবাবু অবাক হইয়া চাহিলেন, কি রকম দাদা? আরো গরম হইয়া দাদা বলিলেন, রকম আবার কি, জ্ঞাতি 70, এমন ঘরে বিয়ে দিয়েছিস যে একবেলা ভাত জোটে তো একবেলা উপোস।
এবার তারাকান্তবাবুর ধৈর্যচ্যুতি ঘটিল। বালকের মতো চেঁচাইয়া উঠিলেন, চুপ করো, কুটুমের ছেলে বাইরে বসে রয়েছে, ওর জ্বালায় লোকলৌকিকতাও যাবে দেখছি। ও, ভারী তো পাড়া গিয়ে কুটুম, আর তার লোক আবার তার লৌকিকতা। কালা ছেলের নাম পদ্মলোচন। বৌমা, ভদ্রলোক যতক্ষণ এখানে আছেন দাদাকে রান্নাঘরে পিঠে পায়েসের তদন্তে রাখোগে। সুধাময় বারান্দায় দাঁড়াইয়া মাথা আঁচড়াইতে আঁচড়াইতে দুই ভ্রাতার বাক্যালাপ শুনিতেছিল। সহসা একটু হাসিয়া একটু কাশিয়া ঘরে ঢুকিয়া বলিল, তালুই মশাই, আমরা পাড়া গিয়ে অসভ্য বটে, কিন্তু অতিথির অসম্মান করি না। তারাকান্তবাবু ব্যাকুলভাবে তাহার হাত ধরিয়া বলিলেন, তুমি চা খাবে, ও ঘরে চলো বাবা, ওর কথা শুনো না। স্থিরভাবে স্নিগ্ধ স্বরে সুধাময় কহিল, আমাকে মাপ করবেন, একটু সবুর করুন, একটা কথা বলে যাব। তালুই মশাই, আপনি দাদার কাছে যে পত্র লিখেছিলেন তা আমি দেখেছি। ছেলের শ্বশুর দূর হোক, মেয়ের শ্বশুর অমন চিঠি লিখলে আমরা তাকে ছিছি করতুম। তা পাড়া গাঁয়েও এখন এইসব দেখে লোকে শিখবে। ছোট তালুই মশাই একবার পত্রখানা দেখুন, তারপর ছিঁড়ে ফেলি। ও কি বৌদি, হাঁ করে শুনছ কি? তুমিও ঘরে যাও। ঘরের কোণে বজ্রাহতের মতো স্তব্ধভাবে মাধুরী বসিয়াছিল, দেবরের কথাগুলি শুনিতেছিল। ধীরে ধীরে উঠিয়া কপাটের আড়ালে গেল। তারাকান্তবাবু পত্র পড়িলেন। পত্রখানি এইরূপ, কল্যাণ বরেষু, এবার তোমাদের দেশে মাধুরীকে আমি আনিতে গিয়াছিলাম। তাহার প্রতি তোমার পিতামাতা যেরূপ ইতরজনিত ব্যবহার করিতেছেন তাহা দেখিয়া মর্মাহত হইয়াছি। যতদিন তুমি পরিবার পালন না করিতে পারো, আমি কলিকাতায় মাধুকে রাখিতে স্বীকৃত আছি। যখন সুবিধা হয় তাহাকে তোমার কাছে নিয়া রাখিও। আমার শিক্ষিতা মেয়ের অদৃষ্টে যাহা ছিল তাহাই হইয়াছে। এখন তোমাকে অনুরোধ, যত শীঘ্র পারো তাহাকে তোমার কাছে নিও। তারাকান্তবাবু পত্র পড়িয়া বলিলেন, উনি তো পাগল, কিন্তু তুমি তা তো জানতে না। এ চিঠি বেয়াইকে দেখিয়েছ কি বাবা? না তালুই মশাই, কেউ দেখেনি। বাবা, তুমি আমার মাথা রেখেছ, কি আর বলবো আমি। তুমি আজই মাধুকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও। না না, আপনি চা খাবেন, চলুন। 1 মাস পরে আমি বাবার কথা মতো ওকে মেদিনীপুরে নিয়ে যাব। আপনি অত ব্যস্ত হবেন না। দিন, চিঠিটা ছিঁড়ে ফেলি। একটা মাস যেন মাধুরীর কাছে 1 দিনের মতোই কাটিয়া গেল। অবশেষে মেদিনীপুর যাইবার দিন আসিল। সুধাময় আবার এই ফাঁকে বাড়িতে গিয়া 2 দিন থাকিয়া ননিবালাকে লইয়া আসিলেন। মাধুরী মাকে প্রণাম করিয়া চোখের জল মুছিতে মুছিতে কাকার হাত ধরিয়া গাড়িতে গিয়া বসিল। গাড়ি স্টেশনে চলিল। তারাকান্তবাবু মাধুকে বলিতে লাগিলেন, মা, তুমি বড় হয়েছ, তোমাকে বুঝানো কষ্ট হবে না। একটা কথা সব সময় মনে রেখো, ওই যে কালিদাস অভিজ্ঞান শকুন্তলে লিখে গেছেন, পতিকুলে তব দাস্যমপি শ্রেয়ম।
মেয়ে মানুষের পক্ষে অমন কথা আর নেই মা। নিজের ঘরকন্না করতে কি অপমান আছে? লেখাপড়া শিখেছ শুধু টেবিলে বসে শেলি বায়রন মুখস্থ করতে নয়, সংসার যাত্রা ভালো করে চালাতে, আদর্শ স্ত্রী হতে, আদর্শ মা হতে। সরস্বতীকে প্রণাম করতে হলেই যে রান্নাবান্না ছেড়ে ছুড়ে দিতে হবে তার তো মানে নেই মা। আর তোমরা তো অন্নপূর্ণার জাত। তোমরা যদি পদ্মহস্তের পরমান্নের থালা ছুঁড়ে ফেলে দিনরাত বিনা পানির বীণা বাজাও, লোকের কান জুড়োবে বটে, কিন্তু পেট ভরবে না যে মা। সবই চাই, ভরা পেটে সব ভালো লাগে। তোমরা ঠিক না হলে আমরা যে মা মিথ্যে। মাধুরী দেবরের সহিত যাত্রা করিল। রাত্রি 1টার সময় সুধাময় ঘোড়ার গাড়ি করিয়া সুখময়ের বাসায় আসিয়া উপস্থিত হইলেন। তখনও সুখময় নাকি বাড়ি ফেরেন নাই। এক দণ্ডে সুধাময়ের কাছে যেন সমস্ত তিক্ত হইয়া গেল। চাকরটাকে কাঁচা ঘুম ভাঙাইয়া ডাকিয়া তুলিল। হতভাগা বেটা, বাবু তোকে বলেনি যে আমরা আসব? সে হাউমাউ করিয়া বলিয়া উঠিল, হ্যাঁ বলেছে তো বটেই, বাবু তো রোজ দুপুর রাতে আসেন, আমি কি করব? সুধাময় তাহাকে ধমক দিয়া তাহার সাহায্যে দাদার ঘরের তালা খুলিয়া ভিতরে ঢুকিল। ঘরের মধ্যে এক কোণে একটা হারমোনিয়াম, এক পাশে আলনায় কতগুলি কোচানো কাপড় ও জামা ঝুলিতেছে। 3-4 জোড়া ডজনের সুতে আলো ঠিকরাইতেছিল। এক পাশে খাট পাতা মেজের কোণে ভাত ঢাকা দেওয়া রহিয়াছে। পাতা বিছানার উপর তাহার লেখা পত্রখানি পড়িয়া আছে। মেজেতে চাকরের সাহায্যে একখানি বিছানা করিয়া সুধাময় বৌদি ও ননীকে শোয়াইল এবং নিজে পাশের ঘরে গিয়া শুইয়া পড়িল। কখন ঘুমাইয়া পড়িয়াছে নিজেও টের পায় নাই। সহসা শেষ রাত্রির দিকে বমির শব্দ শুনিয়া তাড়াতাড়ি ভ্রাতার ঘরের দরজা ঠেলিয়া ভিতরে গেল। দেখিল দাদা বমি করিয়া ভাসাইতেছেন, বৌদিদি মাথায় জল দিয়া বাতাস দিতেছেন। তরলের দুর্গন্ধে ঘর ভাসিয়া গিয়াছে। সুধাময় কতক্ষণ চাহিয়া দাঁড়াইয়া থাকিত বলা যায় না। সে ভাবিতেছিল, এই কি আমার সেই দাদা যে পানটি খাইতে জানিত না? অমন অধঃপতন হইয়াছে, তাই বৌদিদির কাছে পত্র লিখিতে ভরসা হয় নাই। কিন্তু এ কে? এই যে সেবাপরায়ণা অর্ধবগুণ্ঠিতা নারী এই যে মুখের দিকে চাহিয়া আছে, উদ্বেগের সীমা নাই, চিন্তা নাই। হায় রে পুরুষ, দেবতা তুমি না দেবী ওই নারীটি? তোমার এই পতনে কি ওর ঘৃণা হয় নাই? তবু তেমনি প্রেমে তেমনি স্নেহে তোমাকে আগুলিয়া বসিয়া থাকিবে যুগ যুগ, জন্ম জন্ম। মাধুরী সুধাময়কে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া বলিল, ঠাকুরপো আপনি ঘুমন গে। সুধাময় বলিল, বৌদি আমি এই নরকে ফেলে দিতে কি তোমায় এনেছি? ভোরের গাড়িতে তোমাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাই, চলো, উনি টেরও পাবেন না। দাদাকে দাদা বলিতে সুধাময়ের ঘৃণা হইতে লাগিল।
মাধুরীর বিবর্ণ মুখে একটুখানি হাসি ফুটিল। হাসি তো নয়, যেন ঠোঁটের কোণে জমানো অশ্রুর নীরব ভঙ্গি ফুটিল। মরি মরি, বেদনা না দিলে কি নারীর নারীত্ব ফোটে? না ঘষিলে কি চন্দনের সুগন্ধ ভোগ করা যায়? মাধুরী বলিল, আপনি নরক ভাবছেন, তাই মুখে অমন কথাটি বেরিয়ে গেল। আমি কোথায় যাব ঠাকুরপো? মনে নাই সন্ধ্যাবেলা কাকাবাবু শিখিয়ে দিলেন, পতিকুলে তব দাস্যমপি শ্রেয়ম। ইতিমধ্যে সুখময় একটু সুস্থ হইয়া তরিতাহতের মতো উঠিয়া বসিল। আবেগে বলিল, নরক রে সুধাময়, খাঁটি নরক। কুসঙ্গে আমি নরকে গিয়াছি রে। ওকে নিয়ে যা ভাই, ওকে কলকাতায় নিয়ে যা, আমি মার কোলে ফিরে যাই। মাধুরী মৃদু হাসিয়া বলিল, একা কি তোমার মা? তিনি যে আমারও মা। আমিও যাব তাহলে। সুখময় বলিল, তাই চলো, তবে তাই চলো। যদি আমাকে এই নেশার হাত থেকে বাঁচাতে চাও, চলো। আমার আর গায়ের রক্ত জল করা পয়সা দিয়ে বড় মানুষই করে কাজ নেই গো। চাকরিও যাক, এই নেশাও যাক। আমি দেশের ছেলে, দেশে ফিরে যাই। যা পাই তাতে তো নিজের পেট ভরিয়ে বাপ মাকে আধ পয়সা দিতে পারি নে। এবার দেখি দেশের লাঙ্গলে হাত দিলে বাবার দুঃখ ঘোচে কিনা। কিন্তু তুমি কি আমাকে মাপ করবে মাধুরী? মাধুরীর মুখ লাল হইয়া উঠিল। একটু সামলাইয়া মাধুরী মৃদু হাসিয়া দেবরের দিকে ফিরিয়া বসিয়া বলিল, মতি যদি ফিরেছে ঠাকুরপো, আর দেরি নয়, আজই চলতি। ঠাকুরপো হাসিয়া বলিল, চলতি তো বটেই, কিন্তু তোমার বাবাকে। শান্ত স্বরে মাধু বলিল, হ্যাঁ, আমার বাবাকে একটা চিঠি দিয়ে যেতে হবে, যা আজ আমি এই ৩-৪ ঘন্টায় বুঝেছি। ম্যান টু ওয়ার্ক অ্যান্ড ওমেন টু উইপ। নারীর এই ভাগ্য, এবং শুধু ভাগ্য নয় ঠাকুরপো, পরম ভাগ্য। নারী অমন প্রাণ ভরা প্রেমে কাঁদতে পারে, পুরুষ তা পারে না। তাই সর্বদেশেই বুঝি নারীর সেই ভাগ্যটুকু পুরুষের ভাগ্যটিকে জয় করেছে ভাই। আমরা বুঝতে পারি না, তাই নারীর ভাগ্যের নিন্দা করি। বাবাকে এটি আমি বুঝিয়ে যাব। এই নারী হৃদয়ের, নারী ভাগ্যের বিচিত্রতা। আপনারা শুনছিলেন সাহিত্যিক শ্রীমতী প্রফুল্লময়ী দেবীর কলমে গল্প নারীর ভাগ্য। গল্পটি ভালো লাগলে একটি লাইক, সকলের সাথে শেয়ার, আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।